দেখে নেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। তার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কূটনীতির সময় শেষ, এবার অস্ত্রোপচারেই চিকিৎসা হবে, বাংলাদেশকে হুঁশিয়ারি আসামের মুখ্যমন্ত্রীর। কয়েকটা ড্রোন উড়িয়ে দিলেই হয়ে যাবে, বাংলাদেশ নিয়ে শুভেন্দুর মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। ভারতের ওপর মিসাইল হামলা হবে, বাংলাদেশ ইস্যুতে মোদী সরকারকে সরাসরি যুদ্ধের চরম হুমকি পাক নেতার। মমতা বলেছিলেন লাভ অ্যাফেয়ার, সেই হাঁসখালি ধর্ষণ কাণ্ডে তৃণমূল নেতার ছেলে সহ 3 জনের আমৃত্যু কারাদণ্ড। ভারতের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে তীব্র আপত্তি, নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রীর ঘোষণায় শোরগোল। হিংসা চলছে, চট্টগ্রামে বাইরে থেকে দরজা আটকে পরপর 7 হিন্দু বাড়িতে আগুন। বাংলাদেশে কুনজর দিলে মিসাইল তৈরি, ভাইয়ের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি পাক নেতার। বাঁচতে চাইলে দেশ ছাড়, হিন্দুদের ফরমান বাংলাদেশের মুসলিম ধর্মগুরুর। বাংলাদেশের বন্ধু পাকিস্তানকে জবাব দিতে 2000 কোটি খরচ করছে ভারত। বিয়েবাড়িতে ভিখারিদের নিমন্ত্রণ, দেদার খাবারের আয়োজন, উপহার যুবকের কাণ্ডে চমকে গেলেন সকলে। বাদ গিল, শ্রেয়স আইয়ারকে নেতৃত্ব দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই দল প্রকাশ করল বিসিসিআই। হাসিনার সমর্থকরা বাংলাদেশের লক্ষ কোটি টাকা ঢালছে, ট্রাম্পের ডান হাতের কাছে নালিশ ইউনুসের। চাকরি না ছাড়লে আগুন দিয়ে জ্বালিয়ে দেব, অফিসে ঢুকে মহিলা সাংবাদিককে হুমকি ইসলামী জঙ্গিদের। মুখের সামনে পিস্তল, গুলি চালিয়ে নিজেই কেঁপে উঠলেন আনন্দ বোস, ভাইরাল রাজ্যপালের কীর্তি। ভারতের সবচেয়ে বড় পলাতক আমরা, লন্ডনের পার্টিতে বিজয়কে পাশে নিয়ে বিদ্রূপ বার্তা ললিতের। 32 লাখ আনম্যাপড ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে, রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধি দল। বিচারের বাণী নীরবে কাঁদে, জেলে ঢোকার আগে বলল হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত টিএমসি নেতা। জাগো হিন্দু, অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে পোস্টে হিন্দু জাগরণকে ডাক দিয়ে বিতর্কে কাজল। শীর্ষকর্তার বিস্ফোরক মন্তব্য ও সাব জয়ীদের জন্য বড় পুরস্কারের ঘোষণা ইস্টবেঙ্গলের। রাজ্যে 9 জন জীবিতকে মৃত নিখোঁজ দেখিয়ে খসড়া তালিকা থেকে বাদ, সিইও দফতরে গিয়ে অভিযোগ তৃণমূলের, মিলল আশ্বাস। সার্ভে থেকে হিয়ারিং সেন্টার, মানুষকে হয়রানি, একাধিক প্রশ্নে সিইওর কাছে তৃণমূল। 32 লক্ষ আনম্যাপড ভোটারদের নোটিশ পাঠানো শুরু করল কমিশন। ভোটার তালিকায় মৃত, এসআইআর এর পর রেশন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুশ্চিন্তায় বৃদ্ধা। ভোটার কার্ডের এসআইআর নয়, বর্ধমানে স্কুলে এলো এসআইএস, পড়ুয়াদের ভবিষ্যৎ বদলাতে প্রধান শিক্ষকের মাস্টার স্ট্রোক। এসআইআর এ বাংলার চেয়ে বেশি হারে নাম বাদ বাম শাসিত কেরলে, ভুয়ো ভোটার প্রশ্নের চাপে বিজেপিও। বড় অফিস থেকেই মিলবে জন্ম মৃত্যু শংসাপত্রের কপি, এসআইআর আবহে বড় স্বস্তি দিল কেএমসি। বাংলাদেশ সীমান্তে রহস্যজনক গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান, ত্রিপুরায় চাঞ্চল্য। বাংলাদেশ আবহে উত্তেজনা, উস্কে দিলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ ভিসা দেওয়া বন্ধ করল আগরতলার বাংলাদেশ উপদূতাবাস। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে তুলকালাম, ব্যারিকেড ভেঙে রণক্ষেত্র বেগবাগান। অশান্তির আবহে বাংলাদেশ ছাড়ার হিড়িক, ইউরোপে পাড়ি দিতে গিয়ে গ্রীষ্মে আটক 437 জন বাংলাদেশি। বাংলাদেশে আটকে ভারতীয় মেডিকেল পড়ুয়ারা, নিরাপত্তার আবেদন মোদির কাছে। জ্বলছে বাংলাদেশ, উত্তাল বারাণসী, ইউনূস সরকারকে চরম হুঁশিয়ারি শিবসেনার। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির। হাসিমারা থেকে রাফালের গর্জনই যথেষ্ট, বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। কলকাতায় বাংলাদেশ দূতাবাসের সামনে শুভেন্দুর হুঙ্কার, ফের উত্তাল রাজপথ। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ব্যারিকেড ভাঙল বিক্ষোভকারীরা। প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসছেন হাজার হাজার হিন্দু, সতর্ক পুলিশ। বাংলাদেশ হাইকমিশনারকে ফের তলব করল দিল্লি, এ নিয়ে সপ্তাহে দ্বিতীয়বার। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভে উত্তাল বিশ্ব হিন্দু পরিষদ। জামাত প্রধান ও 2 সম্পাদক সহ 20 জনকে বিশেষ নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ সরকার। ছিন্ন ভিন্ন বাংলাদেশ, এবারে মন কাঁদছে সাকিবের প্রিয়তমা ইধিকার। ইউনূস সরকারের আয়ু কি শেষ? বিএনপি নেতার বিস্ফোরক মন্তব্যে চরম অস্থিরতায় বাংলাদেশ। ভারত বাংলাদেশ যুদ্ধ হলে ঢাকাকে ফুল সাপোর্ট, পাকিস্তান থেকে করা হলো বড় ঘোষণা।
বেঁচে থাকতে বাংলাকে বাংলাদেশ হতে দেব না, নদিয়ার সভা থেকে হুঙ্কার মিঠুন চক্রবর্তীর। হারমোনিয়াম ভাঙা হচ্ছে ওপারে, শিল্পীদের মুখ বন্ধ এপারে, বাংলাদেশ ইস্যুতে মেজাজ হারালেন মিঠুন। রক্তারক্তি কাণ্ড বেগবাগানে, বাংলাদেশে দীপু হত্যার প্রতিবাদে রণক্ষেত্র কলকাতা। প্রেস কার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, 23শে ডিসেম্বর 2025। বাংলাদেশের চলমান অস্থিরতা এবং ভারতের নিরাপত্তার ওপর এর প্রভাবের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে কূটনীতির সময় ফুরিয়ে আসছে এবং প্রতিবেশী দেশটির সংকটে স্থায়ী সমাধান কেবল অস্ত্রোপচারের মাধ্যমেই সম্ভব। মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন যে বর্তমান পরিস্থিতি ভারতের উত্তর পূর্ব অঞ্চল, বিশেষ করে আসামের জন্য একটি গুরুতর হুমকি। নিউজ 18-এর রাইজিং আসাম কনক্লেভের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শর্মা শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামেও পরিচিত, ভারতের সবচেয়ে বড় কৌশলগত উদ্বেগ হিসেবে বর্ণনা করেছেন। এই সংকীর্ণ করিডোরটি উত্তর পূর্ব অঞ্চলকে বাংলাদেশের উত্তর দিকে সীমান্তবর্তী দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করে। মুখ্যমন্ত্রী বলেছেন যে ভারতকে একদিন এই অঞ্চলটি সুরক্ষিত করার জন্য 20 থেকে 22 কিলোমিটার জমি অধিগ্রহণ করতে হতে পারে, কূটনীতির মাধ্যমে হোক বা বল প্রয়োগের মাধ্যমে। একটি চিকিৎসা উদাহরণ তুলে ধরে তিনি বলেন যে যখন ঔষধ ব্যর্থ হয় তখন অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে পড়ে। মুখ্যমন্ত্রী শর্মা চিকেন নেক ইস্যুটিকে অসম্পূর্ণ এজেন্ডা বলে অভিহিত করেছেন। তিনি বলেন কেন্দ্রীয় সরকার সময় এবং পদ্ধতি নির্ধারণ করবে এবং ধৈর্যের প্রয়োজন। তিনি বলেন আমাদের অধৈর্য হওয়া উচিত নয়, ইতিহাসের নিজস্ব মুহূর্ত রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দিকে লক্ষ্য রেখে আসামের মুখ্যমন্ত্রী বলেন যে মোহাম্মদ ইউনূসের সরকার বেশি দিন টিকবে না। বর্তমান সরকার ভারতের জন্য, বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। তিনি বলেন যে নির্বাচন পরিস্থিতির উন্নতি করতে পারে, তবে বর্তমান চ্যালেঞ্জ আগের চেয়েও গুরুতর। 1971 সালের যুদ্ধের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী শর্মা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন যে সেই সময় ভারত চিকেন নেক সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য জমি দাবি করতে পারত। তা না করার ফলে এই করিডোরের জন্য চলমান হুমকি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বর্তমান সমস্যার জন্য দেশভাগের সময় কংগ্রেস দলের নীতিকে দায়ী করেছেন। তিনি বলেন যদি গণভোট অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশি হিন্দুরা ভারতকেই বেছে নিত। ভুল সিদ্ধান্তের ফলে অনেকেই পূর্ব পাকিস্তানে থেকে যান, যা দীর্ঘমেয়াদী জনসংখ্যাগত এবং নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ তৈরি করে। বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের খুনের কথা উল্লেখ করে তিনি বলেন যে ধর্ম নির্বিশেষে যে কোনো ব্যক্তির ওপর নিষ্ঠুরতা অগ্রহণযোগ্য, তবে যখন কাউকে কেবল হিন্দু বলে লক্ষ্যবস্তু করে খুন করা হয় তখন ক্রোধ দ্বিগুণ হয়ে যায়। হিমন্ত বিশ্ব শর্মা আসামের জনসংখ্যার পরিবর্তন নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন যে স্বাধীনতার সময় বাংলাদেশি বংশোদ্ভূত জনসংখ্যার 10 থেকে 15% ছিল, তবে এখন তা প্রায় 40% পৌঁছেছে। তিনি পরিস্থিতিকে বালুর পিপায় বসে বলে বর্ণনা করেন। আরও ভবিষ্যৎবাণী করে তিনি বলেন যে 2027 সালের আদমশুমারির মধ্যে আসামে হিন্দু এবং মুসলিম জনসংখ্যা সমান হতে পারে। এই জনসংখ্যাগত পরিবর্তনগুলি রাজ্যের শাসন ব্যবস্থাকে জটিল করে তুলছে। শর্মা বলেন যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ দ্রুত চরমপন্থার দিকে এগিয়ে যাচ্ছে। ভারত এই দেশগুলির সাথে একই পৃষ্ঠায় থাকতে পারে না, তাই পার্থক্য অনিবার্য। সাক্ষাৎকারের সমাপ্তি ঘটিয়ে শর্মা বলেন যে আসাম একটি সীমান্তবর্তী রাজ্য হওয়ায় অত্যন্ত সংবেদনশীল। বহিরাগত হুমকি এবং অভ্যন্তরীণ পরিবর্তনগুলি রাজ্যটিকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে যেখানে কড়া সিদ্ধান্ত এড়ানো যায় না। এই বিবৃতি এমন এক সময়ে এসেছে যখন বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার কারণে আসামকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক হিংসা, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এবং হিন্দু যুবক দীপু দাসের নৃশংস মৃত্যুর ঘটনার পর দুই বাংলাতেই উত্তেজনা ছড়িয়েছে। এই আবহে কলকাতায় আয়োজিত প্রতিবাদ মিছিল ও সেখানে পুলিশের লাঠিচার্জ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদ কর্মসূচির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু তৃণমূল সরকার ও রাজ্য পুলিশের ভূমিকার সমালোচনা করেন। তিনি দাবি করেন বাংলাদেশে হিন্দুদের ওপর যে হিংসা চলছে তা নিয়ে প্রতিবাদ করতেই রাস্তায় নেমেছিলেন মানুষ। সেই প্রতিবাদ দমন করতে পুলিশের শক্তি প্রয়োগ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলেও অভিযোগ তোলেন তিনি। শুভেন্দুর বক্তব্যে আরও উঠে আসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ। তিনি বলেন বাংলাদেশে যা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। সেখানে যারা হিংসা চালাচ্ছে তাদের চিহ্নিত করা দরকার। একই সঙ্গে আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান ও সীমান্ত পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন, যা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়।
এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা অভিযোগ করে বলেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে প্ররোচনামূলক ভাষা ব্যবহার করে ধর্মীয় মেরুকরণ তৈরি করার চেষ্টা করছে। তার বক্তব্য, এই ধরনের মন্তব্য রাজ্যের শান্তি ও সম্প্রীতির পক্ষে ক্ষতিকর। এদিকে বাংলাদেশে হিংসার ঘটনায় আন্তর্জাতিক মহলেও চাপ বাড়ছে বলে কূটনৈতিক মহলের একাংশ মনে করছে। ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা পরিষেবা সংক্রান্ত সিদ্ধান্ত এবং সে দেশের সংবাদ মাধ্যমে হামলার অভিযোগ পরিস্থিতিকে আরো জটিল করেছে। সব মিলিয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া ক্রমেই তীব্র হচ্ছে। একদিকে বিরোধী শিবিরের কড়া ভাষা, অন্যদিকে শাসক দলের পাল্টা আক্রমণ। এই টানাপোড়েনে রাজ্যের রাজনৈতিক আবহ আরো উত্তপ্ত হয়ে উঠেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। বাংলাদেশের পাল্টা এবার ভারতের বিদেশ মন্ত্রক তলব করল বাংলাদেশের হাইকমিশনারকে। বাংলাদেশের মাটিতে ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হলো রিয়াজ হামিদুল্লাহকে। 7 দিনের মধ্যে দুবার বাংলাদেশ হাইকমিশনারকে সাউথ ব্লকে তলব। বেনজির ঘটনা, গুলিতে ওসমান হাদির মৃত্যু ও তার পাল্টা দীপু দাস খুনের কারণে এখন জ্বলছে বাংলাদেশ। হিন্দু যুবককে মারধর করে জীবন্ত পুড়িয়ে মেরেছে মৌলবাদীরা, ভয়ঙ্কর অভিযোগ। এর প্রতিবাদে সরব হয়েছে নেপাল বাংলার অনেকেই। এই পরিস্থিতিতে ভারতে তাদের হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় হাইকমিশনার ডেকে পাঠালো বাংলাদেশের বিদেশ মন্ত্রক। মঙ্গলবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম সিয়াম মঙ্গলবার সকাল 10টায় তাকে তলব করেন। সোমবারই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তলব করা হলো ভারতের রাষ্ট্রদূতকে। নয়াদিল্লি ও কলকাতা বাংলাদেশের হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনের কর্মরত আধিকারিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনুস প্রশাসন। কূটনৈতিক মহল বলছে বাংলাদেশের হাইকমিশনের কর্মীরা ভারতে সুরক্ষিত রয়েছেন, কিন্তু ইউনুস প্রশাসন নিজের দেশে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে কোনো পদক্ষেপ করছে না। নতুন পার্টির নাম ঘোষণার দিনেই আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে লড়ার কথা জানিয়েছেন হুমায়ুন কবির। গতকাল তিনি বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের নামও ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদের মঞ্চ থেকে। তবে সেই ঘোষণার 24 ঘন্টার মধ্যেই এবার বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী বদল হুমায়ুনের, জানিয়ে রীতিমতো চর্চা শুরু। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকালই মুর্শিদাবাদে বিরাট আয়োজনে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছেন হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়ক তার নতুন দলের নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি। আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন হুমায়ুন। শুধু তাই নয়, তিনি নিজেই তার নতুন দলের টিকিটে মুর্শিদাবাদের রেজিনগর এবং বেলডাঙ্গা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। সেই সঙ্গে আরও বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের নামও আগে ভাগে ঘোষণা করে দিয়েছিলেন হুমায়ুন কবির, যার মধ্যেই ছিল বালিগঞ্জ কেন্দ্রের নিশা চট্টোপাধ্যায়ের নাম। গতকাল ভরা মঞ্চ থেকে 2026 সালের বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন হুমায়ুন। সেই ঘোষণা পরপরই নিশা চট্টোপাধ্যায়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। সেই কারণেই সিদ্ধান্ত বদল করেন হুমায়ুন। তিনি জানিয়েছেন আগামী 7 দিনের মধ্যে বালিগঞ্জ কেন্দ্রে নতুন প্রার্থীর নাম তিনি ঘোষণা করবেন। এই প্রসঙ্গে হুমায়ুন কবির বলেছেন, উনি একজন সেলিব্রিটি এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই তৃণমূলের আইটি সেলের বা নানা অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে বিধানসভার মতো পবিত্র জায়গায় ওকে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারেন। তাই আমি 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়েছি ওকে প্রার্থী রাখবো না। আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জ কেন্দ্রে আমাদের প্রার্থীর নাম ঘোষণা করব। তৃণমূলের লোকজনই এইসব করেছে, প্ল্যান করে ওকে মঞ্চে তুলে এইসব করেছিল, কিন্তু আমার তো সিদ্ধান্ত নিতে দেরি হয়নি। এদিকে হুমায়ুন কবিরের এই নতুন রাজনৈতিক দল নিয়ে আরও একবার প্রশ্ন তুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে প্রাক্তন সাংসদ বলেছেন তারা কি করবে তাদের ব্যাপার, ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। মসজিদ তৈরির কথা বলা হয়েছিল, মানুষ সমর্থন করেছিল, হাজার হাজার মানুষ দান ধ্যান করেছেন নিঃস্বার্থে, গরিব মানুষ ইট দান করেছেন। এখন মসজিদ দূরে থেকে গেল, পার্টি আগে চলে যাচ্ছে। যখন সবকিছু হাতে আছে তখন মসজিদ তৈরিতে দেরি কেন? শুধু পার্টি তৈরি করাই নয়, প্রার্থীর নাম পর্যন্ত ঘোষণা করে দিয়েছে। তাহলে কি পার্টি করার জন্য মসজিদ তৈরির প্রকল্প? এটা স্পষ্ট হচ্ছে না। ভারতীয় সামরিক বাহিনীর জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক।
শত্রু ঘাঁটিতে নিখুঁত আত্মঘাতী হামলা চালাতে সক্ষম 850টি কামিকাজে ড্রোন হাতে পেতে চলেছে দেশের জল, স্থল এবং আকাশপথের 3 বাহিনী। প্রায় 2000 কোটি টাকার বিনিময়ে এই ড্রোনগুলো কেনা হচ্ছে। বিশেষ বিষয় হলো কোনো বিদেশি শক্তি নয়, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নাগাস্ট্র 1 সিরিজের এই ড্রোনগুলি ভারতকে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর করে তুলবে। পাকিস্তান যখন বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতীয় সীমান্তে অশান্তি পাকানোর ছক কষছে, ঠিক সেই মুহূর্তে এই ড্রোনগুলি সেনার কাছে তুরুপের তাস হতে চলেছে। লয়টারিং মিউনিশন প্রযুক্তির এই ড্রোনগুলি আকাশে চিলের মতো উড়ে টার্গেট সেট করে এবং লক্ষ্যভেদ নিশ্চিত হলে সজোরে আছড়ে পড়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। অপারেশন সিঁদুরে ড্রোন হামলার সাফল্যের পর ভারতীয় সেনা বুঝতে পেরেছে যে ভবিষ্যতের যুদ্ধে জেতার চাবিকাঠি হলো এই ড্রোন প্রযুক্তি। ইতিমধ্যেই ড্রোন পরিচালনার জন্য অশ্বনী নামে একটি বিশেষ প্লাটুন গঠন করেছে সেনা। নজরদারি থেকে শুরু করে অতর্কিত হামলা সব ক্ষেত্রেই পারদর্শী এই বাহিনী। আগামীতে প্রায় 30,000 ড্রোন হাতে পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। সীমান্তে অনুপ্রবেশ রুখতে বা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে এই কামিকাজে ড্রোন হবে ভারতীয় সেনার প্রধান অস্ত্র। প্রতিরক্ষা কাউন্সিলের চূড়ান্ত ছাড়পত্র পেলেই এই ঘাতক ড্রোনগুলি পৌঁছে যাবে জওয়ানদের হাতে।